রামনাথপুর গ্রামে শীতকাল তখন চরমে। বাতাস ছিল ঠান্ডা আর অবিরাম বৃষ্টি সবকিছু কাদায় পরিণত করেছিল। একই গ্রামে বাস করত লালন নামে এক দরিদ্র ব্যক্তি। লালনের পরিবার ঠান্ডা আর বৃষ্টিতে ভীষণ কষ্ট পাচ্ছিল। তাদের কাছে মারাত্মক ঠান্ডা আর বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না। একই গ্রামে এক ধনী জমিদার বাস করত, যে অত্যন্ত লোভী ও ধূর্ত ছিল। একদিন ব্যবসার জন্য শহরে ভ্রমণ করার সময় সে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। যাত্রার সময় তার সোনার মুদ্রাভর্তি মূল্যবান ব্যাগটি কোথাও পড়ে যায়। সে ঘন্টার পর ঘন্টা তার ব্যাগটি খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। তাই সে গ্রামে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়, শোনো শোনো রামনাথপুরের মানুষ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জমিদার ভানুপ্রতাপের সোনার মুদ্রা ভর্তি ব্যাগটি হারিয়ে গেছে। যে গ্রামবাসী সোনার মুদ্রার ব্যাগটি খুঁজে পাবে তার কাছে নিয়ে আসবে, তাকে 15টি সোনার মুদ্রা পুরস্কৃত করা হবে। এই ঠান্ডার বৃষ্টিতে তোমার ভাগ্য পরীক্ষা করে দেখো। এই জমিদার কি মনে করে আমরা বোকা? এই মারাত্মক ঠান্ডার বৃষ্টির মধ্যে আমরা তার সোনার মুদ্রার ব্যাগটি খুঁজবো? আর যদি কোনো গ্রামবাসী ব্যাগটি খুঁজে পেয়ে ব্যবসায়ীকে দেয়, তবুও সে তাকে একটি সোনার মুদ্রাও দেবে না। এই সবই সেই লোভী লোকটির কৌশল। আমি তো খুঁজবো না ভাই, বাসায় গিয়ে কম বলে নিচে থাকবো। তুমি ঠিক বলেছ ভাই, যদি আমি তার ব্যাগ খুঁজে পাই তাহলে কাউকে জানাবো না। আমি আমার ব্যাগ গুছিয়ে অন্য শহরে চলে যাব। পুরো 2 দিন কেটে গেল, কিন্তু বণিকের সোনার মুদ্রার ব্যাগটি পাওয়া গেল না। সে ঘোষককে বলল, আমার ওই ব্যাগটি আমার জীবনের উপার্জন, আমার কঠোর পরিশ্রমের ফসল। আমি বছরের পর বছর ধরে দিন রাত পরিশ্রম করেছি কেবল সেই সোনার মুদ্রা অর্জনের জন্য। আমার মনে হয় না এই ঠান্ডা এবং বৃষ্টিতে কেউ আমার ব্যাগটি খুঁজে বের করার চেষ্টা করবে। যদি কেউ ব্যাগটি খুঁজে পায় এবং সৎভাবে তা ফেরত দেয়, আমি তাদের কঠোর পরিশ্রমের জন্য একটি সোনার মুদ্রা দেব। কিন্তু যদি কেউ প্রতারণা করার চেষ্টা করে, আমি তাদের রেহাই দেব না। হ্যাঁ জমিদার, চিন্তা করবেন না, আপনি অবশ্যই আপনার ব্যাগটি খুঁজে পাবেন। আমি সারা গ্রামে গুপ্তচর পাঠাবো। কেউ ব্যাগটি খুঁজে পেলেই তারা তাৎক্ষণিকভাবে আমাদের খবর দেবে। এদিকে লালনের স্ত্রী লতা তার প্রতিবেশী লক্ষ্মীর সাথে তার বাড়ির বাইরে বসেছিল। লতা, এবারের ঠান্ডা এবং বৃষ্টি তো দেখি সবকিছু নিয়েই ছাড়বে। আমি জীবনে কখনো এত ঠান্ডা আর বৃষ্টি দেখিনি। আমার ঘরে এক কণাও খাবার অবশিষ্ট নেই, আর আমার বাচ্চারা ক্ষুধার্ত। আমার এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার ইচ্ছে করছে। লক্ষ্মী, আমার কষ্ট তোমার চেয়ে কম না। এই ঠান্ডা আর বৃষ্টিতে দিনও কাটে না, রাতও কাটে না। লালনও দিনরাত মাঠে কাজ করে, কিন্তু ভালো কিছু আয় করতে পারে না। শুধু টেনে টুনে ঘর চলে আর কি। হ্যাঁ লতা, তুমি ঠিক বলেছ। আমার স্বামীও সারাদিন কাজ করে, কিন্তু সে যা আয় করে তা আমাদের সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। আমি ভাবছি আমাদের জীবন কি সবসময় এমনই থাকবে? আমি ভাবছি কখন আমরা সেই দিন দেখতে পাবো যখন আমাদের বাড়িতে সমস্ত আরাম আয়েশ থাকবে। ঠিক আছে লতা, আমি আজ আসি। লক্ষ্মী সীতার ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই লালন আসে। লতা তার স্বামীকে বলে, এই ঠান্ডা আর বৃষ্টি আমার ধৈর্য ভেঙে দিয়েছে। প্রতিদিন এই ঠান্ডা আর বৃষ্টিতে তোমাকে মাঠে ভিজতে দেখে আমার হৃদয় ভেঙে যায়। তোমার কঠোর পরিশ্রম দিয়ে দিনে দুবেলা খাবার জোগাড় হয় না। তুমি কেন তোমার কাজের মজুরি বাড়াও না? তুমি ঠিক বলেছ লতা, এখন আর এই মজুরিতে চলবে না। আমি কাল থেকে আমার মজুরি দ্বিগুণ করব। একদিনে কাজের জন্য 2 মুদ্রা তো পাওয়ার কথা, এটা তো আবার ন্যায্য মজুরি। দুজনে কথা বলছিল। এমন সময় গ্রামের মাদবর লালনে বাড়িতে এসে বলল, লালন, ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাচ্ছে, সব কাদা কাদা হয়ে গেছে। খেতে যাও এবং জল সেচের ব্যবস্থা করো। আমি কয়েকদিনের জন্য চলে যাচ্ছি, আমি ফিরে আসার আগেই কাজ শেষ করে রেখো। আমি আপনার কাজ করে দেব, কিন্তু এই ঠান্ডা আর বৃষ্টিতে ক্ষেত থেকে জল তোলা সহজ নয়। বৃষ্টিতে ঠান্ডায় আমার শরীর শক্ত হয়ে যায়, আর ক্ষেত থেকে জল তোলা খুবই পরিশ্রমের কাজ। তাই আমি আমার মজুরি বাড়িয়ে দিয়েছি। আপনি আমাকে একদিনের কাজের জন্য 2টি সোনার মুদ্রা দেবেন। আমার কঠোর পরিশ্রমের জন্য এটা আমার অধিকার, যাতে আমার পরিবার নিয়ে ঠিকঠাক মতো চলতে পারি। 2টি সোনার মুদ্রা? এটা কি রসিকতা লালন? তুমি কি পাগল হয়ে গেছো? গ্রামের অনেকেই এক সোনার মুদ্রার জন্য কাজ করে। আমি ভেবেছিলাম তুমি পরিশ্রমী এবং সৎ, তাই তোমাকে বললাম। কিন্তু তুমি দেখি মজুরি বাড়িয়ে দিলে। কেউ তোমাকে একদিনের মজুরির জন্য 2টি সোনার মুদ্রা দেবে না। তুমি ক্ষুধায় মারা যাবে। মাধবর এই কথা বলে ঠাট্টা করে চলে যায়। রামমু দুঃখের সাথে সীতাকে বলে, লতা, তুমি কি দেখেছো? আমার কঠোর পরিশ্রমের মূল্য শুনে মাতবর বিরক্ত হয়ে গেল। আমি দিন রাত ভিজে ভিজে কাজ করি, তবু আমার কাজের কোনো মূল্য নেই। মাঝে মাঝে আমার মনে হয় আমার সততা এই গ্রামে আমার সবচেয়ে বড় দুর্বলতা। লালন, তোমার সততা দুর্বলতা নয়, এটা তোমার শক্তি। এই ঠান্ডা এবং বৃষ্টিতে তোমাকে কাজ করতে দেখে আমার একটুও ভালো লাগে না। সারাদিন তুমি আমাদের জন্য এত কষ্ট করো,
আর আমি কিছুই করতে পারি না। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। লতা, তোমার পাশে থাকাই আমার শক্তি। এখন থেকে আমি আজ থেকে 2 মুদ্রাই নেব। কেউ কাজ দিলে দিক, না দিলে না দিক। এই বলে লালন ঠান্ডা বাতাস এবং বৃষ্টির মধ্যে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। পথে একটি কূপের কাছে সে একটি চকচকে ব্যাগ দেখতে পায়। সে এটি তুলে নেয় এবং দেখে যে এটি সোনার মুদ্রায় ভরা। মুদ্রাগুলি দেখে লালনের হৃদয় ধরফর করতে থাকে। তারপর সে ভাবতে শুরু করে, এই মুদ্রাগুলি কার সম্পদ হতে পারে? এই ঠান্ডা এবং বৃষ্টিতে যে এগুলি হারিয়েছে, সে কতটা হতাশ হবে। যদি আমি এগুলি রাখি, তাহলে সম্ভবত আমাদের দারিদ্র্য শেষ হয়ে যাবে, কিন্তু আমার মনের শান্তি চিরতরে চলে যাবে। ইমানদারি হলো আমার সবচেয়ে বড় সম্পদ, এবং আমি কোনো কিছুর জন্য আমার ইমানদারি বিক্রি করব না। আমাকে এই ব্যাগটি তার মালিকের কাছে ফেরত দিতে হবে। তারপর লালন সোনার মুদ্রার ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। কি হয়েছে গো? তুমি কাজ খুঁজতে গিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি ফিরে আসলে কেন? এই ঠান্ডা এবং বৃষ্টি কি তোমাকে অসুস্থ করে দিয়েছে, নাকি অন্য কিছু হয়েছে? আমার মন অস্থির হয়ে উঠছে। কিছু বলছো না যে? লতা, ঠান্ডা আর বৃষ্টি নয়, বরং আমার মন আমাকে অস্থির করে তুলছে। আমি রাস্তায় সোনার মুদ্রা ভর্তি এই ব্যাগটি পেয়েছি। এটা ঘর কষ্ট করে উপার্জন করা টাকা। যে ব্যক্তি এই ব্যাগটি হারিয়েছে, সে নিশ্চয়ই এই ঠান্ডা আর বৃষ্টিতে খুবই চিন্তিত হচ্ছে। এই ভেবে আমার হৃদয় কেঁপে ওঠে। আমি এই ব্যাগটি আমি তাকেই ফিরিয়ে দেব, না হলে আমার মনের উদাসীনতা থামবে না। তুমি কি বলছো? কেউ কি কুড়িয়ে পাওয়া কিছু কাউকে ফেরত দেয়? ঈশ্বর আমাদের অভাবের কারণে এই ব্যাগটি দিয়েছেন। এই সোনার মুদ্রাগুলো আমাদের জীবন বদলে দেবে। আমাদের আর দুঃখ থাকবে না গো। আমি আর এমন জীবনযাপন করতে চাই না যেখানে আমাদের সবকিছুর জন্য আকাঙ্ক্ষা করতে হবে। কিন্তু লতা, আমরা কিভাবে অন্য কারো সম্পদ আমাদের কাছে রাখব? কে জানে লোকটা এই স্বর্ণমুদ্রাগুলো কেন রেখেছে? কে জানে সে হয়তো তার মেয়ের বিয়ের জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছে, অথবা হতে পারে হাসপাতালে যাচ্ছিল, তখন এই টাকার ব্যাগটা হয়তো তার পকেট থেকে পড়ে গেছে। লতা, যে কোনো কিছু হতে পারে, তাই আমার মন এই মুদ্রাগুলো রাখার সায় দিচ্ছে না। তুমি যদি এই ব্যাগটা ওই লোকটাকে ফিরিয়ে দিতে চাও, তাহলে তাই করো। কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তুমি 5 দিনের মধ্যে জানতে পারো যে এই মুদ্রাগুলো কার, তাহলে তাকে ফিরিয়ে দাও। যদি 5 দিনের মধ্যে খুঁজে না পাও, তাহলে এই মুদ্রাগুলো আমি আর ফেরত দিব না। ঠিক আছে লতা, আমি 5 দিন অপেক্ষা করব। যদি আমি এই মুদ্রাগুলোর মালিককে খুঁজে পাই, তাহলে আমি তাকে এগুলো ফিরিয়ে দেব। যদি না পাই, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো যা মন চায় করো। তার স্ত্রীর কথা মতো লালন 5 দিন অপেক্ষা করে। এদিকে গ্রামের কেউ জমিদারের ব্যাগ খুঁজতে যায় না। এতে জমিদার খুব বিরক্ত হয়। তারপর সে ঘোষক ডেকে বলে, এটা কি নাটক? তুমি কি গ্রামে ঠিকমতো ঘোষণা করনি? এই ঠান্ডার বৃষ্টিতে কেউ আমার ব্যাগ ফেরত দিতে আসেনি কেন? নাকি কেউ খোঁজার চেষ্টাও করেনি? নাকি কেউ ব্যাগটি খুঁজে পেয়েছে এবং ফেরত দিতে চাচ্ছে না? যে কোনো মূল্যে আমার সেই সোনার মুদ্রার ব্যাগটি দরকার। যদি আমি এটি না পাই, তাহলে আমি শেষ হয়ে যাব। এই ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও আমি গ্রামের প্রতিটি কোণে আমার ঢোল বাজাচ্ছি। আমি বলেছিলাম যে যে কেউ ব্যাগটি ফেরত দেবে তাকে পুরস্কার হিসেবে 15টি সোনার মুদ্রা দেওয়া হবে। এখনই কারো না কারো আসা উচিত ছিল। তুমি একটা কাজ করো, আবার ঘোষণা করো, আর এবার অর্ধেক মুদ্রা পুরস্কার হিসেবে ঘোষণা করো। কিন্তু জমিদার মশাই, যদি আপনি অর্ধেক মুদ্রা পুরস্কার হিসেবে দেন, তাহলে আপনার আর কি থাকবে? এতে আপনার কিছুই লাভ হবে না। সুবিধা হবে। যদি কেউ একবার মুদ্রা নিয়ে আসে, তাহলে আমি তাকে চুরির অপবাদ দেব এবং তাকে একটিও মুদ্রাও দেব না। জমিদার মশাই, আপনার বুদ্ধির যতই প্রশংসা করি তা যথেষ্ট নয়। আর কাউকে কিছু দিতে হবে না। এখন আর দেরি করবেন না, দ্রুত গ্রামে ঘোষণা করুন যে যে মুদ্রাগুলি ফেরত দেবে সে অর্ধেক মুদ্রা পাবে। জমিদারের কথা মতো লোকটি ঘোষণা করতে বেরিয়ে পড়ে। শোনো 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 রামনাথপুরের লোকেরা, আমার কথা মনোযোগ সহকারে শোনো। জমিদারের সোনার মুদ্রার ব্যাগ কোথাও হারিয়ে গেছে। যে কেউ ব্যাগটি খুঁজে বের করে জমিদারের কাছে ফেরত দেবে, সে 15টি নয়, অর্ধেক সোনার মুদ্রা পাবে। এই সুযোগ বারবার আসে না। এই ঠান্ডা এবং বৃষ্টিতে দ্রুত ভাগ্য পরীক্ষা করে দেখো এবং ব্যাগটি খুঁজে বের করে জমিদারের কাছে ফেরত দাও। এরপর তুমি ধনী হয়ে যাবে। ঘোষকের কণ্ঠস্বর লালনের কানেও পৌঁছায়। সে দ্রুত তার বাড়িতে চলে যায়। লতা, এই সোনার মুদ্রার থলিটি আমাদের গ্রামের জমিদারের। সে ঘোষণা করেছে যে যে গ্রামবাসী তাকে ব্যাগটি ফেরত দেবে, তাকে সে অর্ধেক সোনার মুদ্রা দেবে। না, কখনোই না। ওই জমিদার কখনোই এমন কাজ করবে না। জমিদার খুবই চালাক ও লোভী। সে তার সোনার মুদ্রার অর্ধেকও কখনো দেবে না। এটাই তার কৌশল। সে গ্রামের অনেক লোককে ঠকিয়েছে। আমি কি করব সীতা? আমি এই ব্যাগটি জমিদারকে ফেরত দেব না। জমিদার যদি এই বিষয়ে সামান্য টের পায়, তাহলে সে আমাদের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেবে এবং আমাদের সাথে দুর্ব্যবহার করবে। তাই আমাদের তার ব্যাগটি ফেরত দেওয়াই ভালো। এখন
সে আমাকে আমার পুরস্কার দিক বা না দিক। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। রামু বণিকের কাছে ব্যাগটি নিয়ে যায়। বণিক যখন রামুর হাতে তার সোনার মুদ্রার থলিটিটি দেখে তখন তার আনন্দের সীমা থাকে না। জমিদার মশাই, আমার নাম লালন। আমি আপনার সোনার মুদ্রার এই থলিটি কুয়োর কাছে পেয়েছি। আমি তোমাকে ফেরত দিতে এসেছি। এই নিন আপনার আমানত। আমি ভেবেছিলাম আমি আর খুঁজে পাবো না, আমি শেষ হয়ে যাব, কিন্তু তুমি আমার ব্যাগ ফেরত দিয়ে আমার ব্যবসা বাঁচিয়েছো। আমার ব্যবসার জিনিসপত্র আগামীকাল আসছে। জমিদার যখন এই কথা বলছিল তখন সে ভাবতে শুরু করলো, এই লালন আমার কাছে তার পুরস্কার চাইবে, কিন্তু আমি তাকে এমন শিক্ষা দেব যে সে তা চাইতে ভুলে যাবে। এই ভেবে বণিক সোনার মুদ্রা গুনতে শুরু করলো। তারপর সে লালনকে বলল, এই ব্যাগে 100 সোনার মুদ্রা ছিল, কিন্তু এখন এতে 50টা মুদ্রা আছে। আমার মনে হয় তুমি আগে থেকেই তোমার পুরস্কার নিয়ে রেখেছো। ভালো করেছো তাহলে। যাই হোক, আমাকে তো তোমার পুরস্কার দিতেই হতো। জমিদারের কাছ থেকে এই কথা শুনে লালন ভীত হয়ে জমিদারকে বলল, জমিদার মশাই, এ আপনি কি বলছেন? এই ব্যাগে 100 সোনার মুদ্রা ছিল না, 50টি ছিল। যখন আমি ব্যাগটি খুঁজে পেলাম তখন আমি নিজের হাতে মুদ্রাগুলো গুনলাম। তুমি কি বলতে চাইছো আমরা মিথ্যা বলছি এবং আমরা তোমার পুরস্কার ফেরত দিতে চাই না? না জমিদার মশাই, ব্যাপারটা তা নয়। তাহলে ব্যাপারটা কি? নাকি তুমি আমাকে ঠকিয়ে দ্বিগুণ পুরস্কার পেতে চাইছো? জমিদার মশাই, এ আপনি কি বলছেন? আমি এই ব্যাগ থেকে একটিও মুদ্রা নিইনি। যদি আমি চোর হতাম তাহলে কেন আমি এই ব্যাগটি আপনাকে ফেরত দিতে আসতাম? এই ঠান্ডা এবং বৃষ্টিতে আমার জীবন ঝুঁকির মুখে ফেলে আপনার ব্যাগটি ফিরিয়ে দিয়েছি। আমি এই গ্রামের একজন বিখ্যাত জমিদার, আর তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করার চেষ্টা করছো। এখন আমি রাজার কাছে তোমার খবর দেব। আমি মিথ্যে বলছি নাকি তুমি, সেটা রাজামশাই বিচার করবে। মহারাজ, আমার সোনার মুদ্রা ভর্তি ব্যাগটি হারিয়ে গেছে। সেই ব্যাগে 100 সোনার মুদ্রা ছিল। আমি ঘোষণা করেছিলাম যে যে কেউ ব্যাগটি খুঁজে পাবে এবং ফিরিয়ে দেবে তাকে অর্ধেক সোনার মুদ্রা দেওয়া হবে। লালন আমাকে ব্যাগটি ফিরিয়ে দিল, কিন্তু যখন সে আমাকে এটি ফিরিয়ে দিল তখন তাতে মাত্র 50টি সোনার মুদ্রা ছিল। আর লালন বলল যে যখন সে ব্যাগটি খুঁজে পেল তখন তাতে মাত্র 50টিই ছিল। আমার ধারণা সে ব্যাগ থেকে 50টি মুদ্রা চুরি করেছে। এখন সে আমাকে অপমান করার চেষ্টা করছে। মহারাজ, কেবল আপনিই আমাদের পরিস্থিতি বিচার করতে পারেন। মহারাজ, দয়া করে আমার কথা শুনুন। আমি কূপের কাছেই ব্যাগটি পেয়েছি। আমি সাথে সাথেই জমিদারকে এটি ফিরিয়ে দিয়েছি। আমি কখনো কাউকে প্রতারণা করিনি। মহারাজ, আজ আমার মান সম্মান ঝুঁকির মুখে। আমি কেবল সত্যটা বের হওয়ার আসার জন্য অনুরোধ করছি। আমি গরিব কিন্তু বেইমান না। আমাদের কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই। আমি এটি সঠিকভাবে তদন্ত করব। তোমরা দুজনেই 2 দিনের মধ্যে আবার আদালতে হাজির হও। এখন তোমরা চলে যেতে পারো। রাজা সেনা পাঠালো সেই জমিদারের চামচাটাকে ধরে সব কথা বের করার জন্য। 2 দিন পর রাজা তাদের দুজনকেই ডেকে বলেন, জমিদার, তুমি বলেছিলে তোমার ব্যাগে 100টি সোনার মুদ্রা আছে। তাহলে 50টি সোনার মুদ্রার এই ব্যাগটি কিভাবে তোমার হতে পারে? তুমি তোমার 100টি মুদ্রার ব্যাগটি খুঁজে বের করো, আর লালন 50টি সোনার মুদ্রার এই ব্যাগটি তুমি রেখে দাও। যদি এই মুদ্রার মালিক 2 সপ্তাহের মধ্যে ব্যাগটি দাবি করতে আসে তাহলে তাকে ফিরিয়ে দিও, অন্যথায় ব্যাগটি তোমার হবে। তুমি যখন ইচ্ছা তখন এটি ব্যবহার করতে পারো। রাজার কথা শুনে জমিদার রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। সে নিজের ফাঁদে পড়ে গেছে, তাই সে চুপচাপ বাড়ি ফিরে যায়। জমিদার চলে যাওয়ার পর রাজা লালনকে বলেন, লালন, আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছি যে জমিদার ব্যাটা মিথ্যে বলছে। তাই আমি ওই ব্যাটার ডান হাতকে ধরে সব কথা বের করেছি। তুমি চিন্তা করো না, এখন এই ব্যাগটির মালিক তুমি। মহারাজ, আপনি খুব মহান। আমরা খুব ভাগ্যবান যে আপনার মতো একজন ন্যায়পরায়ণ রাজা পেয়েছি। রাজা লালনের উপর খুশি হয়ে রাজা তাকে আরও কিছু মুদ্রা দেয়। তারপর লালন বাড়ি ফিরে আসে। তারপর সে তার স্ত্রীকে বলে কিভাবে রাজা সেই লোভী ও প্রতারক জমিদারকে শিক্ষা দিয়েছিলেন। এই কথা শুনে সীতা আনন্দে আত্মহারা হয়ে যায়। এটা তোমার সত্যবাদিতা ও ইমানদারির ফল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে রাজা আমাদের ওই মুদ্রাগুলো দিয়েছেন আর এত টাকা। তোমার সততায় খুশি হয়ে দিয়েছেন, কিন্তু এখন আমি চাই তুমি জমিদারের মুদ্রাগুলো ফিরিয়ে দাও। সে তার লোভের জন্য সে শাস্তি পেয়েছে, সে মিথ্যা বলার ফল পেয়েছে। এটা তার কষ্ট অর্জিত টাকা, তাই আমাদের তার টাকা তাকে ফেরত দেওয়া উচিত। লতা, তুমি আমার মনের কথা বলেছ। বণিক আমার সাথে অন্যায় করলেও আমরা তার মতো হতে পারবো না। আমরা যদি তার ব্যাগটি রাখি তাহলে আমাদের সততার কি মূল্য থাকবে? আমি এটি ফেরত দেব। লালন ব্যাগটি নিয়ে জমিদারের কাছে যায়। লালনকে দেখে জমিদার রেগে যায়। তুমি এখন কি নিতে এসেছো লালন? তুমি তো আমার ব্যাগটি নিয়ে নিলে, এখন কি তুমি আমার জীবন নিতে এসেছো?
আমি আপনার জীবন নিতে নয়, আপনার মুদ্রা ফেরত দিতে এসেছি। আমি চাই না যে আমার কারণে আপনি অন্যায়ের শিকার হন। এই নিন আপনার সোনার মুদ্রার ব্যাগটা। লালন, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ। লোভে অন্ধ হয়ে আমি তোমার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছি। সেই ব্যাগে 100টি মুদ্রা ছিল না। আমি তোমার মতো একজন ভালো এবং সৎ মানুষকে অপমান করার চেষ্টা করেছি। আমি দোষী লালন, দয়া করে আমাকে ক্ষমা করো। আজ আমি জানতে পেরেছি যে সততার মধ্যেই প্রকৃত সম্পদ নিহিত। জমিদার মশাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। মানুষ ভুল করে, কিন্তু যে ভুল সংশোধন করে সেই প্রকৃত মানুষ। এখন অন্য কারোর সাথে এমন করো না। বণিক তার ভুল বুঝতে পারে এবং সততার সাথে তার ব্যবসা পুনরায় শুরু করে। আর লালন তার স্ত্রী সীতার সাথে সুখী জীবন